দুদিন আগে নষ্টামি করতে গিয়ে সম্মানহানি করলো, আর এখনই দেখো মেয়ের মুখে থেকে হাসি যেন সরছেই না। নষ্ট মেয়ে একটা। এসব চরিত্রহীন মেয়েকে বাসায় রাখাই উচিত না। এদের দেখে আমাদের মেয়েগুলো খারাপ হবে। তারার কানে কথাগুলো যেতেই তারা একবার মহিলাটার দিকে তাকালো। দুজন মহিলা দাঁড়িয়ে তারার নামে নিন্দা মন্দ করে যাচ্ছে। দুজনেই তারার প্রতিবেশী। আজ তনয়ের বিয়ে। সকালেই সবাই তারাকে গায়ে হলুদ দিয়ে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিল। সেখানে তারা সবার সাথে হাসি আড্ডায় মত্ত ছিল। সেদিনের পর মাঝে ৩-৪ দিন কেটে গেছে। এই ৩-৪ দিনে আহসান সাহেব বাদে বাড়ির বাকিরা স্বাভাবিক হয়েছে। সবাই তারার সাথে ভালো ব্যবহার করছে। তারাও আগের মতো একদম স্বাভাবিক, যেন আগের মতোই রয়েছে, সব কিছু হয়নি। সেদিনের সবকিছু যেন দুঃস্বপ্ন। পাশের একজন মহিলা পুনরায় বলে উঠলেন, ফাহিমের মা বাপ ভালো বলেই আজ এই মেয়েকে মেনে নিয়েছেন। অন্য কেউ হলে কোনোদিন মানত না। অসভ্য মেয়ে একটা। এতদিন কত ভালো ভেবে এসেছিলাম, কিন্তু তলে তলে যে এই মেয়ে এতদূর কে জানতো। আসসালামু আলাইকুম আন্টি। হুট করে তারার কণ্ঠস্বর মহিলা দুজন চমকে উঠলেন। আমতা আমতা করে দুজনেই সালামের উত্তর দিল। তারা তাদের কাছে এসে দাঁড়ালো। মুখ জুড়ে চওড়া হাসি। চোখ মুখ দেখে বোঝার উপায় নেই এই মেয়ে কি কাণ্ড ঘটিয়েছিল। তারা হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, রাহেলা আন্টি, পপি আপু যেন কোথায়? তারার কথা শুনে রাহেলা বেগমের মুখ চুপসে গেল। তার বুঝতে দেরি হলো না যে তারা কেন এই প্রশ্ন করেছে। রাহেলাকে চুপ করে থাকতে দেখে তারা অপর পাশে ফিরে নাজমা বেগমকে প্রশ্ন করল, নাজমা আন্টি, অমিত ভাই এই কাজটা করলো কিভাবে? নিজের ঘরে বউ সন্তান রেখে অন্য একটা সুগার মাম্মিকে বিয়ে করলো। ইস, কি লজ্জার বিষয়। তা আন্টি, আপনার বয়সী কাউকে আপনি পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন তো? সুগার মাম্মি তো আবার গুলশানে বাড়ি আছে শুনলাম। সেই লোভী হলেও আপনি মেনে নেবেন। যতই হোক, আপনি তো আবার লোভ সামলাতে পারেন না। তারার কথা শুনে নাজমা বেগম রক্তচক্ষু নিয়ে তাকালো। গর্জে বলে উঠলেন, তারা, মুখ সামলে কথা বল। তারা হাসল, দাঁত কেলিয়ে বলল, আপনারা তো জানেন আমি সব সামলাতে পারলে মুখটা ঠিক সামলাতে পারি না। কি যেন বলেছিলেন রাহিলা আন্টি? আমাকে দেখে আপনার ছেলে মেয়ে খারাপ হবে, তাই তো? তা পপি আপুকে কি আমি শিখিয়ে দিয়েছিলাম বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার জন্য? শুনলাম পপি আপু নাকি প্রেগনেন্ট। রাহেলা বেগম আমতা আমতা করে বললেন, হ্যাঁ। তারা আগের থেকে দ্বিগুণ খুশি হয়ে লাফিয়ে বলল, আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। তা আন্টি, পপি কি শ্বশুরবাড়ি? রাহেলা বেগম কি বলবে ভাবছে। তার উপর তারা আবার বলে উঠল, ওহো, সরি, পপি আপুর স্বামী তো আবার তাকে পরকীয়ার অপবাদ দিয়ে আপনাদের বাড়ি ফেলে রেখে গেছে। আচ্ছা আন্টি, বাচ্চাটা আসলে কার? নাজমা বেগম কাজের বাহানায় চলে গেলেন। রাহেলাও তার পিছু পিছু ছুটল। তারা চলে যেতেই তারা শব্দ করে হেসে উঠল। পেছন ফিরতেই দেখল নয়ন তার খানিকটা দূরে দাঁড়িয়ে হাসে। তনয়া তারার পাশে এসে দাঁড়ালো। তারার গলা জড়িয়ে ধরে বলল, একেবারে উচিত শিক্ষা হয়েছে। এদের মতো কিছু পাবলিকের কাজই হলো অন্যের বাড়ি নিয়ে কানাঘুষা করা। নিজের ঘরের খবর নেই, আসছিল অন্যের মেয়েকে নিয়ে নিন্দা রটাতে। এদের মুখে আসলে এমন করেই ঝাঁটা মেরে বিদায় করতে হয়। তারা মুচকি হাসল। তনয়কে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি তো শিখিয়েছ কোন পরিস্থিতিতে কি করে প্রতিবাদ করতে হয়। তনয়া হাসল। বোনের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়। কিন্তু তুই পারিস না, ভুল করেছিস। মানুষের মিথ্যে হুমকিতে ভয় পেয়ে নিজের সম্মানে কালি লাগিয়েছিস। এটার মাসুল তোকে দিতেই হবে। কিন্তু তাই বলে মুখ বুজে সব অন্যায় মেনে নিবি না, প্রতিবাদ করবি। সবসময় চুপ থাকলে হয় না, বুঝলি? তুমি বুঝেছ, আর আমি বুঝবো না তা কি হয়? তনয় হেসে তারা নাক টেনে বলল, হয়েছে, এবার আসুন, ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। বলেই গোসলের জায়গায় চলে গেল। তারা সেদিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কেউ একজন ওর হাত টেনে ধরল। তারা পেছন ফিরে দেখল ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিমকে দেখেই তারা একগাল হেসে হ্যাচকাটা নিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল। শান্ত স্বরে বলল, যেখানে সেখানে হাত ধরে টানাটানি করেন কেন ফাহিম ভাই? ফাহিম প্রত্যুত্তরে বলল, এখন তো তুই আমার বউ, তাহলে সমস্যা কোথায়? তারা আগের ন্যায় ঠোঁটে হাসি রেখে বলল, ওহো, বউ হয়নি এখনো। যখন বউ হব তখন দেখা যাবে। ফাহিম সন্দিহান স্বরে জিজ্ঞেস করল, তুই আসলে এই বিয়েতে রাজি? অবশ্যই। কেন, কোনো সন্দেহ আছে নাকি? না মানে, এত মানে করবেন না ফাহিম ভাই। এত ভাবতেও যাবেন না। দেখা যাবে এসব ভাবতে গিয়ে আপনার মাথাটাই ঘুরে গেছে।
তখন আমার কি হবে বলুন তো? শেষের কথাটা তারা বেশ ইনোসেন্ট ফেস করে বলে উঠল। তা দেখে ফাহিমের ঠোঁট জুড়ে সে কি হাসি! বলল, তুই থাকলে আমার কিছু হবে না। আমি একদম ঠিকঠাক থাকবো জান। কিন্তু তুই না থাকলে আমি মরে যাব রে তারা। ফাহিম কথা শেষ করতে না করতেই তারা ফাহিমের মুখ চেপে ধরল। আতকে উঠে বলল, ফাহিম, এসব বলবে না একদম। তুমি এসব বললে আমার কষ্ট হয়। ফাহিম নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি শুনছে এসব? তারা তুমি বলে সম্বোধন করছে? আশ্চর্য! কি বললি? হ্যাঁ, বিশ্বাস করো, আমার অনেক কষ্ট হয়। তোমাকে তো অনেক কষ্ট দিয়েছি। তোমার ভালোবাসা এতদিন পায়ে ঠেলে দূরে ফেলে দিয়েছি। নয়ন ভাইকে ভালোবেসেছিলাম। আর সে কি করলো? আমাকে অবিশ্বাস করলো। তোমাকে জড়িয়ে নোংরা কথা বলল। তার জন্যই আজকে আমাকে সবাই নোংরা মেয়ে বলে। এত কিছুর পরেও আমি তার কাছে ছুটে গিয়েছিলাম। কিন্তু সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তাই এখন সব ভুলে শুধু তোমাকে নিয়ে থাকতে চাই ফাহিম। আমাকে ভালোবেসে রাখবে তো নিজের কাছে? আমার একটু সুখের প্রয়োজন। দেবে তো? ফাহিম যেন খুশিতে আত্মহারা হয়ে আছে। খুশিতে চোখের পলক পড়ছে না। মন চাচ্ছে তারাকে কোলে তুলে নাচতে। কিন্তু তারা যদি রেগেমেগে আবার বেঁকে বসে, তাই নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখল। তারার গালে হাত রাখল। তারা অবশ্য একটু নড়ে উঠছে, কিন্তু কিছু বলল না। ফাহিম বলল, দিব। তোকে আমি সব দিব। তুই শুধু আমার থাকিস, আমি তোকে সব দিয়ে দেব। তোর জন্য আমার জানটাও হাজির রে জান। তোকে অনেক ভালোবাসি তো। তারা প্রত্যুত্তরে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, আচ্ছা, আমাকে ওই দিকে ডাকছে, আমি এখন যাই। ফাহিম মাথা নাড়াতেই তারা সেদিকে ছুটল। আর ফাহিম খুশিতে নিজে নিজে নাচতে শুরু করলো। তারা পেছন ফিরে ফাহিমের এহেন কাণ্ড দেখে বিড়বিড় করে বলে উঠল, শালা পাঠা, তোর নাচানাচি কি করে বন্ধ করতে হয় তা আমি বেশ ভালো করেই জানি। বলি নিজের গাল ঘষতে লাগলো। নিজের রুমের দিকে ছুটল। রুমে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে মুখ সাবান দিয়ে কয়েকবার ধুয়ে নিল। নিজের অন্যায় মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে চোখ চড়ক গাছে। অবাক স্বরে বলল, আপনি এখানে? নয়ন এতক্ষণ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তারার কথা শুনে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, হ্যাঁ, আমি। কেন? ফাহিমকে আশা করেছিলে বুঝি? তারা চোপসানো মুখে উত্তর দিল, ছি, না। ওই গাধারে কেন আশা করব? হালাই এক নাম্বার লুচ্চা। যখন তখন গায়ে হাত দেওয়া শুরু করে। বিরক্তিকর। নয়ন তারার মুখে রিয়াকশন দেখে ঠোঁট চেপে হাসল, কিন্তু তারাকে বুঝতে দিল না। তারার হাত ধরে টেনে নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড় করিয়ে দিল। তারা দুই পাশে হাত রেখে তারার মুখের উপর ঝুঁকতেই তারা চোখ বন্ধ করে নিল। বুকের ভেতর হৃদযন্ত্রটা লাফালাফি শুরু করে দিয়েছে ইতোমধ্যে। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে, গলা শুকিয়ে আছে। তারা জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নিল। নয়ন মনোমুগ্ধকর দৃষ্টিতে তারার দিকে চেয়ে আছে। হুট করে তারার গালে জোরে কামড় পড়তে তারা ব্যথায় চিৎকার করে উঠল। সাথে সাথে নয়ন তারার ঠোঁটজোড়া নিজের করে নিল। অনুভূতির স্রোতে ভেসে গেল দুজন। তারা নিজের অজান্তেই নয়নের শার্ট খামচে ধরেছে। নয়নের সাথে নিজেও তাল মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নয়ন তারাকে ছেড়ে দিয়ে তারার কানে কানে বলে উঠল, গালের কামড়টার কথা মনে রাখিস। আর একবার যদি ফাহিম তোকে ছুঁয়েছে, তাহলে পরের বার এমন জায়গায় কামড় দেব যে কাউকে দেখাতে পারবি না। বলেই তারাকে সাইড করে দরজা খুলে শেষ বাজাতে বাজাতে চলে গেল। তারা আহম্মকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল ঘষছে। দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে দেখল গালে কয়েক দাঁতের ছাপ স্পষ্ট, সেই সাথে লাল হয়ে আছে। দেখেই তারা চিন্তায় পড়ে গেল, এই মুখ নিয়ে এখন বাইরে বের হবে কি করে? মনে মনে নয়নের গোষ্ঠী উদ্ধার করে বলে উঠল, আইসে এখন ঢং করতে। নিজের বিয়েতে রাজি হতে বলল, নিজের ফাহিমের সাথে ঢং করতে বলল, আর এখন সব দোষ আমার হয়ে গেল। বলেই খাটের উপর ধপ করে বসে পড়ল। গালে হাত বুলাতে বুলাতে ভাবতে লাগলো, কি করে রুমের বাইরে যাবে। তোর গালে আবার কে কামড় দিল তারা? প্রশ্নটা শুনেই তারা থমকে গেল। পেছন ফিরে দেখল রিমা বেগম দাঁড়িয়ে আছেন। তারা ঢোক গিলল। মনে মনে বলে উঠল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। তারাকে ছোপ থাকতে দেখে রিমা বেগম এগিয়ে আসলেন। সন্দিহান স্বরে বললেন, নিজের ঘর থেকে চোরের মতো উকিঝুঁকি মেরে বের হচ্ছিস, আবার গালে কামড়ের দাগ, ব্যাপার কি তারা? তারা মেকি হাসল। আমতা আমতা করে বলল, কই, চোরের মতো উকিঝুঁকি মারতে যাব কেন চাচি? আমি তো দেখছিলাম সবাই কোথায়। বলে আবার হাসল। রিমা বেগম এখনও সন্ধিহান দৃষ্টিতেই তারার দিকে তাকিয়ে আছেন। পুনরায় প্রশ্ন করলেন, গালে এটা কিসের দাগ? কামড়ের?
কিন্তু কে কামড় দিল তোকে? তারার মন চাইলেও মুখের ওপর কিছু কড়া কথা শুনিয়ে দিতে। আরে বাবা, এমন নির্লজ্জের মতো কেউ কাউকে এভাবে প্রশ্ন করে? আজব ব্যাপার। কিন্তু এখন রাখলে চলবে না। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হবে। তারা একটু লজ্জা লজ্জা হাসি দিয়ে বলে উঠল, চাচি, এভাবে প্রশ্ন করবেন না, আমার লজ্জা লাগছে। রিমা বেগম ভ্রুযুগল কুচকে তাকালেন, বললেন, এভাবে গালে সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়ালে যে কেউ প্রশ্ন করবে। আর এখানে লজ্জা পাওয়ার কি আছে? বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা কামড় দিতেই পারে। সেই জন্যই জিজ্ঞেস করেছি, কোন বাচ্চা কামড় দিয়েছে? তারা মুখ চেপে হাসল। রিমা বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারার এহেন কাণ্ডে সে বেশ খানিকটা অবাক হলো বটে। তারা তো তাকে দু চোখে সহ্য করতে পারে না। তাহলে হঠাৎ এত ভাব কিসের জন্য? তারা এবার রিমা বেগমের কানে ফিসফিস করে বলে উঠল, ডিয়ার হবু শাশুড়ি মা, আপনার ঘরে বড় একটা বাচ্চা থাকতে কোনো ছোট বাচ্চার সাহস হবে আমাকে কামড় দেওয়ার? তাই বলছিলাম কি, এভাবে ছেলের বউকে যখন তখন প্রশ্ন করে লজ্জায় ফেলে দিবেন না। বলে তারা সেখানে আর দাঁড়ালো না, হনহন করে ছুটল অন্যদিকে। আর রিমা বেগম তবদা খেয়ে ঠায় দাঁড়িয়ে আছেন। কি বলে গেল মেয়েটা? তার মানে তারার গালে কামড় ফা? ভেবেই নিজে নিজে কপাল চাপড়ে বলে উঠলেন, ছি ছি, আমার ছেলেটাও দেখছি আজকাল বড্ড নির্লজ্জ হয়ে গেছে। ছি, এই ছেলেকে আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি। হাই আল্লাহ! ফাহিমের ১৪ গোষ্ঠী উদ্ধার করতে করতে তিনি ছুটলেন রান্নাঘরের দিকে। রিমা বেগম চলে যেতে তারা শব্দ করে হেসে উঠল। রিমা বেগমের মুখটা দেখার মতো ছিল। তারার থেকে নিশ্চয়ই এমন উত্তর আশা করেনি। ভেবে তারার আরো জোরে হাসি পাচ্ছে। হাসতে হাসতে পেটের খিল ধরে যাচ্ছে, তবুও হেসে যাচ্ছে। এভাবে একা একা গাধার মতো হাসছিস কেন? হুট করে চেনা কণ্ঠস্বর শুনে চমকে গেল তারা। দেখল নয়ন দাঁড়িয়ে আছে। নয়নকে দেখে তারার হাসি থেমে গেল। মুহূর্তেই হাস্যোজ্জ্বল মুখে রাগের আভাস ফুটে উঠল। নয়নের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। নয়নের দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি কি আমাকে গাধা বললে? গাধাকে তো গাধাই বলতে হয়। তারা নাক মুখ কুঁচকে বলল, ছি, তুমি আমার জেন্ডার চেঞ্জ করে ফেললে? নয়ন প্রশ্নোত্তর চোখে তাকালো। বুঝতে না পেরে প্রশ্ন করল, মানে? তারা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, গাধার ফিমেল ভার্সন হচ্ছে গাধি। সো আমাকে গাধা নয়, গাধি বলতে পারো। নয়ন বিস্মিত চোখে তাকালো, বলল, তার মানে স্বীকার করলি তুই গাধি? তারা খুবই অসহায় মুখ করে বলে উঠল, স্বীকার না করে আমার কি আর উপায় আছে বলো? আমার স্বামী এই প্রথম আমাকে ভালোবেসে এত সুন্দর একটা নাম দিয়েছে। স্ত্রী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? স্বামীর ভালোবাসাকে সম্মান জানানোর জন্য হলেও স্বীকার তো করতেই হবে বলো। বলেই ফিক করে হেসে দিল। নয়নতারার কান ধরে বলে উঠল, তবে রে, পাকামো হচ্ছে খুব। একবার পাই, তখন দেখিস কি করি। তারা একটু এগিয়ে গেল। নয়নের দিকে সামান্য ঝুঁকে বলল, জানি তো, আদর করবে। এই যে নাও, সামনে আছি, আদর করে দাও। হুট করে তারা এত কাছে আসায় নয়ন ভরকে গিয়েছিল। তারার মুখে এমন কথায় চোখ দুটো বড় বড় হয়ে গেল। তারা নয়নের এমন ফেস দেখে হিহি করে হেসে উঠল। নয়নের দুই কাঁধে হাত রাখল, চোখে চোখ রেখে প্রশ্ন করল, ভয় পাচ্ছ জান? নয়ন চারদিকে নজর বোলালো। কি করছে মেয়েটা? এখানে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। নয়ন ভয়ের স্বরে বলল, কি করছিস? সরে যা, কেউ দেখে ফেললে খারাপ হবে ব্যাপারটা। তারা সরল না, বরং আরো ঘনিষ্ঠ হলো নয়নের সাথে। বলে উঠল, দেখো, তাতে আমার কি? আমি আমার জামাইয়ের সাথে রোমাঞ্চ করছি, অন্য কারো সাথে না, বুঝলে? নয়ন মুচকি হাসল। তারা নাক টেনে বলল, বুঝেছি ম্যাডাম, কিন্তু এখন সরুন, ওইদিকে অনেক কাজ আছে। আগে আমাকে আদর করো। আমাকে আদর করার চাইতে বড় কাজ আর কিছু নেই, বুঝেছ? নয়ন হেসে দিল। তারার কোমর জড়িয়ে নিজের সাথে আরো মিশিয়ে নিল। তারার নাকে নাক ঘষে বলে উঠল, আর মাত্র একদিন, তারপর তোমাকে এমন আদর করব যে তুমি সামলাতে পারবে না। নির্লজ্জ লোক থাকার। আমার বউকে বলেছি। তোর জ্বলছে কেন? তারা প্রত্যুত্তরে হাসল। হুট করে চোখ গেল নয়নের গলায় থাকা কালো তিলটার দিকে। নয়নের ফর্সা গলায় তিলটা ফুটে উঠেছে। তার খুব ইচ্ছে হলো সেখানটায় ঠোঁট ছোঁয়াতে। কিছুক্ষণ চেষ্টা করলো নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে, কিন্তু পারছে না। চোখ বারবার সেদিকে চলে যাচ্ছে। এর মাঝে নয়ন হুট করে তারার কপালে চুমু খেয়ে বসল। আবেশে চোখ বন্ধ করে নিল তারা। কানে ভেসে আসলো, তুমি আমার প্রিয় তারা। তারা চোখ খুলল। নয়নের দুই গালে হাত রেখে নয়নের কপালে ঠোঁট ছোঁয়ালো। বলে উঠল, প্রিয় নয়নের প্রিয় তারা।
নয়নও তাল মিলিয়ে বলল, প্রিয় নয়নতারা। এরপর দুজনে একসাথে হেসে উঠল। তারা হাসতে হাসতে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলে নয়নকে জড়িয়ে ধরল। নয়নও আঁকড়ে ধরল প্রিয়তমাকে। পরক্ষণেই তারাকে সরিয়ে দিতে দিতে বলল, এবার ছাড়েন ম্যাডাম, অনেক প্রেম ভালোবাসা হয়েছে। তারা ছাড়ল না, আরো শক্ত করে ধরল। নয়ন এবার একটু কড়া স্বরে বলল, ছাড়তে বললাম তো, ছেড়ে দে। কেউ দেখলে বাজে কথা রটাবি আবার। আমি চাই না কেউ আর তোর নামে বাজে কথা বলুক। তারা ছাড়ল, কিন্তু দূরে গেল না। নয়নের গা হেসে থেকে নয়নের গালে হাত রেখে বলল, যে যা খুশি বলুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার পাশে আমার নয়ন আছে, আমার স্বামী আছে, তার বুকে আমার ঠাঁই আছে। এত কিছু থাকতে লোকের কথার কান দিতে যাব কেন? নয়ন হাসল। মেয়েটা বড্ড বকবক করে, বলল, এবার থামেন ম্যাডাম, তনয়া ডাকছে, সেদিকে যান। ভালোবাসি বলেন। নয়ন হেসে বলল, ভালোবাসি। তারাও প্রত্যুত্তরে বলল, ভালোবাসি। হয়েছে, এবার যান। যাচ্ছি, তবে আমার একটা কাজ আছে। কি কাজ? নয়নের প্রশ্নের উত্তরে তারা দেখাচ্ছে বলে দেরি না করে সাথে সাথে নয়নের গলায় মুখ ডুবিয়ে দিল। গভীরভাবে চুমু এঁকে দিল সেখানটায়। ছেড়ে দেওয়ার সময় জোরালোভাবে কামড় দিয়ে বসল। ব্যথা একটু নড়ে চড়ে উঠল নয়ন। কামড় দিয়েই তারা আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে বাইরে বেরিয়ে গেল। আর নয়ন ঘটনার আকস্মিকতায় ভ্যাবাক্লান্তের মতো দাঁড়িয়ে রইল। হুট করে কি হয়ে গেল? সব বেচারার মাথার উপর দিয়ে গেল। আনমনে নিজে নিজে বলে উঠল, ডেঞ্জারাস গার্ল। যে মেয়ের সম্মান নষ্ট করলেন, চরিত্রহীন প্রমাণ করলেন, সে মেয়েকে ছেলের বউ করতে চাইছেন ছোট মামা। নয়নের কথা শুনে উপস্থিত সবাই বিস্ফোরিত স্বরে তাকালো ওর দিকে। তারা বিয়ের আসরে বসে যে নিশ্চিন্তে বসে আছে। নয়নের কথা শেষ হতে ফাহিম বলে উঠল, দেখ নয়ন, আজ আমার আর তারার বিয়ে। কোনোরকম সিন ক্রিয়েট করার চেষ্টা করিস না। নয়ন রহস্যময় হাসল। হাসতে হাসতে বলল, বিয়ে? কার সাথে? তারার সাথে? একজন বিবাহিত মেয়েকে তুই কিভাবে বিয়ে করবি ফাহিম? শেষ কথাটা শুনে ফাহিম বসা থেকে উঠে দাঁড়ালো। বিদ্যুৎ চমকানোর ন্যায় সবাই চমকে উঠল। ফাহিম চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? বিবাহিত মানে? তারার কেন যেন খুব হাসি পাচ্ছে ফাহিমের মুখ দেখে, কিন্তু হাসছে না। খুবই শান্ত ভঙ্গিতে বসে আছে। তনয়াও কিছু বলছে না, কারণ তনয়া আগে থেকেই সবটা জানত। সেদিন তারা বাসায় এসে তনয়কে সবকিছু খুলে বলেছে। ফাহিমের পাশাপাশি রুবিনা বেগম প্রশ্ন করলেন, তারা বিবাহিত মানে? কিসব বলছিস? নয়ন কিছু বলার আগেই আহসান সাহেব বিরক্তিসূচক স্বরে বলে উঠলেন, দেখ নয়ন, সেদিন এক বিয়ে বাড়িতে অনেক কিছু হয়েছে। আমার সম্মানহানি হয়েছে। আজকে আর তোরা এমন কিছু করিস না যেন আমার বাকি সম্মানটুকু ধুলোয় মিশে যায়। আমি এর এসব সইতে পারছি না। নয়ন আহসান সাহেবের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। আহসান সাহেবের হাত দুটো ধরে বলে উঠল, আমাকে ক্ষমা করো মামু। সেদিন আমার জন্যই সব হয়েছে। আমার জন্য এতগুলো মানুষের সামনে তোমাদের সম্মানহানি হয়েছে। কিন্তু আজকে তোমার কোনো সম্মান নষ্ট হবে না। তোমার হারানো সম্মান তোমাকে ফিরে দিতে না পারি, কিন্তু কিছুটা বলেও চেষ্টা করতে পারি বলো? আহসান সাহেব প্রশ্নোত্তর চোখে তাকালো। নয়ন পুনরায় বলে উঠল, আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। আহসান সাহেবের কোনো ছেলে না থাকায় ছোট থেকে নয়নকে ছেলের মতো স্নেহ, ভালোবাসা দিয়েছেন। তিনি নয়নকে যতটা বিশ্বাস, ভরসা করেন তা কাউকে করেন না। তাই নয়নের কথা ফেলতে পারলেন না। বললেন, যা করার তাড়াতাড়ি কর, আমার এত সব ঝামেলা আর ভালো লাগছে না। নয়ন এবার তনয়কে ইশারা করল কিছু। ইশারার সাথে সাথে তনয়া রুমের ভেতর দৌড়ে গেল। মিনিটের মাথায় সাথে করে ল্যাপটপ নিয়ে ফিরে এলো। ল্যাপটপটা এনে একটা চেয়ারে বসে কিছুক্ষণ ঘাটাঘাটি করল। কয়েক মিনিটের মাথায় তনয়ের মুখে হাসি ফুটল। মাথা উঁচু করে নয়নের দিকে তাকালো, বলল, অল ডান। প্রত্যুত্তরে নয়ন হাসল। উপস্থিত সবার মাঝে কানাঘুষে শুরু হয়ে গেছে। কেউ বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। মোস্তফা সাহেব অধৈর্যের স্বরে বললেন, নয়ন, তোর কাছে কি সময়ের দাম নেই? এখানে প্রত্যেকটা মানুষকে ডেকে কি শুরু করেছিস? বাড়ির মান সম্মান কি তোরা রাখবি না? নয়ন হেসে উত্তর দিল, মান সম্মানটা যেন থাকে তারই ব্যবস্থা করছি ছোট মামা। 1 মিনিট অপেক্ষা করো। বলে তনয় থেকে ল্যাপটপটা নিয়ে সামনের একটা টেবিলে রাখল। তারপর সবার উদ্দেশ্যে বলে উঠল, জানি আপনাদের সবার মনে অনেক প্রশ্ন। কেউ বিরক্ত হচ্ছেন, কেউ বা মজা নিচ্ছেন। সেদিন যখন আপনাদের সবার সামনে এবারের মেয়ের সম্মানহানি হয়েছে, তখন কিন্তু আপনারা সবাই মজায় নিয়েছেন। আশেপাশের সবাই কম বেশি এত বছর ধরে তারাকে চিনেন। তারা কেমন মেয়ে কম বেশি সবাই জানতেন। অথচ
সেদিন কিন্তু কেউ তারার হয়ে প্রতিবাদ করেনি, বরং তারার নামে বদনাম রটিয়েছেন। অবশ্য আপনাদের দোষ দিব কিভাবে? সেদিন ঘটনাটাই এমনভাবে ঘটেছে যে না বিশ্বাস করে উপায় কোথায়। বলে নয়ন একটু থামল, পুনরায় বলতে শুরু করলো, আমরা সবসময় যা চোখে দেখি, যা কানে শুনি, তার মাঝেও ভুল থাকে। সব চোখের দেখা সত্যি হয় না। সব কাজের পেছনে একটা করে উদ্দেশ্য থাকে, যেটা আমাদের চোখের আড়াল হয়ে যায়। আজকে আমি শুধু আড়ালে থাকা একটা সত্য তুলে ধরবো আপনাদের সামনে। একটা মেয়ের হারানো সম্মান ফিরিয়ে আনতে পারবো না আমি জানি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আজকে সত্যিটা জানার পর, দেখার পর কেউ তারাকে নিয়ে বাজে কথা রটাবেন না প্লিজ। পারলে সত্যিটা কথাটা রটাবেন। বলে ল্যাপটপের স্ক্রিনে গিয়ে ভিডিওটায় টাচ করতেই ভিডিওটা প্লে হয়ে গেল। ল্যাপটপের সাথে সাউন্ড বক্স সংযুক্ত করা ছিল, তাই ভিডিওটা প্লে হতেই উচ্চস্বরে ভিডিওর কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে মোস্তফা সাহেব রকিং চেয়ারে বসে দোল খাচ্ছেন। তার পাশেই খাটের উপর ফাহিম বসা। শুরুতেই ফাহিম বলে উঠল, বাবা, তুমি তো সত্যিটা জানো, তাহলে তারাকে আমার সাথে বিয়ে দিতে রাজি হলে কেন? ছেলের কথার প্রত্যুত্তরে মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, কোন সত্যি জানার কথা বলছিস তুই? ফাহিম হাসল, হাসতে হাসতে বলল, তোমার ছেলেকে কি তোমার বোকা মনে হয়? মোস্তফা সাহেবও প্রত্যুত্তরে হেসে জবাব দিলেন, একদম না। আমার ছেলে একদম তার বাপের মতো হয়েছে। আমার ছেলে জানে নিজের ভাগ কি করে আদায় করতে হয়। যদি সোজা আঙ্গুলে ঘৃণা ওঠে, তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। বলেই তিনি আবার হাসলেন। ফাহিম বিরক্তিসূচক স্বরে বলল, বাবা, যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। বেশি কথা বলতে ভালো লাগে না আমার। মোস্তফা সাহেব এবার উঠে দাঁড়ালেন। ফাহিমের সামনে দাঁড়িয়ে ফাহিমের কাঁধে হাত রাখলেন। বলতে শুরু করলেন, ছোটবেলা থেকে বড় ভাইয়ের যে জিনিসটা পছন্দ হতো, আমার কেন জানি না সেই জিনিসটার প্রতি বড্ড হিংসা জন্মাতো। ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক আমি সেই জিনিসটা আদায় করে নিতাম, কিংবা নষ্ট করে দিতাম। এই যে গোটা বাড়িটা দেখছিস, এটাও বড় ভাইয়ের খুব পছন্দের। ব্যবসাটাও বড় ভাই খুব কষ্টে এত বড় করেছেন। সবকিছু নিজের করে নিতে পারলেও এই দুটো জিনিস নিজের করে নিতে পারলাম না। কত রকম চেষ্টা করলাম, তাও পারলাম না। হিংসার রাগের বশীভূত হয়ে যখন বড় ভাইকে মেরে ফেলার সিদ্ধান্ত মাথায় ঢুকলো, তখনই জানতে পারলাম তুই তারাকে পছন্দ করিস। মাথায় নতুন বুদ্ধির উদয় হলো। তারাকে তপ্ত করে এইসব কিছু হাতানো খুব সহজ হয়ে যাবে। তাই ওইসব চিন্তা ভাবনা দূরে ঠেলে দিয়ে বড় ভাইকে তারার বিয়ের প্রস্তাব দিলাম। কিন্তু সে কিছুতেই রাজি হলো না। আমি দমে যাইনি। তারাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েও রাজি করাতে পারিনি। ওই মেয়ে বড্ড চালাক, কিছুতেই আমার ফাঁদে পা দিল না। তবুও হার মানলাম না, ধৈর্য ধরলাম। কারণ তুই তো আমার ছেলে। তাই আমি খুব ভালো করে জানি তুই তোর জিনিসটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক আদায় করবি। আর করলেও সেটা এমন একটা চাল দিয়েছিস, যেই চালে সবাইকে বাজিমাত করে দিয়েছিস। ফাহিম সব কথায় কান্না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি নাকি তারাকে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছ? তুমি ভিডিওর ব্যাপারে কি করে জানলে? আমি তো তোমাকে বলিনি। তাহলে? মোস্তফা সাহেবের মুখে আগের ন্যায় হাসি বজায় থাকল। বললেন, তুমি আমাকে ভিডিওর কথা বলনি ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে সেদিন রাতের প্ল্যানের ব্যাপারে বলেছিলে। ফাহিম ভাবুক স্বরে বলল, বলেছিলাম, কিন্তু তুমি তো সেদিন আমার সাথে হাত মেলাতে রাজি হওনি। তোমাকে তো আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েছিলাম। ফাহিমের কথা শুনে মোস্তফা সাহেব উচ্চস্বরে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, যতই হোক তুমি আমার ছেলে। আমি যদি তোমার প্রস্তাবে একেবারে রাজি হয়ে যেতাম, তাহলে ব্যাপারটা ভালো দেখাতো না। ছেলের কাছে নিজের রেপুটেশন ধরে রাখার জন্য একটু নাটক করেছিলাম। এই যা। বলে আবার হাসতে শুরু করলেন। ফাহিম হাঁপ ছাড়ল। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, মাই গুডনেস, তুমি তাহলে সেদিন তারার সাথে আমার ছবি তোলার সময় আমার ফোন থেকে ভিডিওটা দেখেছিলে? মোস্তফা সাহেব হাসতে হাসতে ফাহিমের কাঁধে কয়েকবার চাপড় মারতে মারতে বললেন, সাব্বাস বেটা, এই জন্যই তো বলি তুমি আমার ছেলে। এক চান্সেই কি সুন্দর বুঝে গেলে। তুমি তো তারাকে সত্যি সত্যি ভালোবাসো। তুমি যে কোনোদিনই তারার ভিডিওটা ভাইরাল করবে না আমি জানি। শুধুমাত্র তারাকে ভয় দেখানোর জন্য ভিডিওটা করেছ, এটাও আমি বুঝতে পেরেছিলাম। তাই সেদিন ভিডিওটা দেখার সাথে সাথেই আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছিলাম। তারা সেদিন এত কিছুর পরেও সবটা নিজের মুখে স্বীকার করতে চাইছিল না। তাই আমি সবার আড়ালে ওকে বাধ্য করেছিলাম সবকিছু স্বীকার করতে।
ভিডিওটা নিয়ে তখনই হুমকি দিয়েছিলাম, বুঝেছ? ফাহিম সব শুনে বলে উঠল, তুমি কাজটা একদম ঠিক করনি বাবা। ভিডিওটা এক্ষুনি ডিলিট করো আমার সামনে। আমি চাই না তারার কোনো ক্ষতি হোক। তারার যতটুকু সম্মান আমি নষ্ট করেছি ততটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। খবরদার তারার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। ভিডিওটা শেষ হতেই বিয়েবাড়ি জুড়ে শুনছান নীরবতা বয়ে গেল। আহসান সাহেব দাঁড়ানো থেকে ধপ করে চেয়ারে বসে পড়লেন। তারার চোখের কোণে পানি। আহসান সাহেব বসে পড়তেই তারা দৌড়ে এলো। হাঁটু ভেঙে বাবার সামনে বসে ছলছল চোখে বলে উঠল, আমি খারাপ, চরিত্রহীন, নোংরা মেয়ে, তাই না বাবা? বিয়েবাড়িতে আনন্দের বদলে সে আছে নিস্তব্ধতা। বসে যে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তারা। পাশে তনয়া তারাকে শক্ত করে ধরে দাঁড়ালো। তনয়ের বিয়ে হয়েছে আজ 2 দিন হলো। এই 2 দিনের ব্যবধানে আজ তারা আর ফাহিমের বিয়ের আয়োজন করা হয়েছে। বাড়ির সবাই যে যার মতো স্থির হয়ে দাঁড়ানো, কেউ কোনো রকম কথা বলছে না। মোস্তফা সাহেবের চোখে মুখে ভয়। আহসান সাহেব মোস্তফা সাহেবের মুখোমুখি দাঁড়াতেই মোস্তফা সাহেব আমতা আমতা করে বলে উঠলেন, এ সব কিছু মিথ্যা ভাই। আ আর কিছু বলার আগেই আহসান সাহেব জোরে থাপড় মেরে বসলেন তার গালে। বলতে লাগলেন, তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে। আমার রক্তের ভাই হয়েও তুই আমার পেছনেই ছুরি মারলি। কি করে পারলি তুই এসব করতে? আচ্ছা ধরে নিলাম তোর আমার সাথে শত্রুতা, কিন্তু আমার মেয়েটার কি দোষ ছিল রে? কেন আমার জন্য আমার মেয়েটাকে বলে দিলি? আমার এইটুকু মেয়েটাকে সবার সামনে কেন লাঞ্ছিত করলি? আমার সব বিশ্বাস, ভরসা এভাবে কেন ভেঙে দিলি? আরে তুই আমার ভাই। আমার থেকে হাসি মুখে আবদার করলে আমি তোকে আমার জানটাও দিয়ে দিতাম। তুই যদি এসব না করে আমাকে মেরে ফেলতি, তবু আমার এতটা কষ্ট লাগতো না। আহসান সাহেব আর কিছু বলতে পারলেন না। ভাইয়ের করা বিশ্বাসঘাতকতা তাকে কষ্টে অসাড় করে দিচ্ছে। রুবিনা বেগম স্বামীর পাশে এসে আঁকড়ে ধরলেন তাকে। মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বললেন, কি করে এতটা নিচে নামতে পারলে তুমি? আমার মেয়ের সাথে যা যা হলো, এসব যদি তোমার মেয়ের সাথে হতো, কি করতে তুমি? একটাবার ভেবে দেখেছ? আমার তো তোমার প্রতি ঘৃণা না, করুণা হচ্ছে, যে তুমি আসলে মানুষ হয়েও অমানুষ হিসেবে পরিচিত পেলে। ছি। তিনি আহসান সাহেবকে ধরে নিয়ে চেয়ারে বসালেন। মোস্তফা সাহেব উপায়ন্তর না পেয়ে আহসান সাহেবের সামনে গিয়ে হাত জোর করে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দাও ভাইজান, আমি ভুল করে ফেলেছি। শেষবারের মতো আমাকে ক্ষমা করো, আমি তোমার পায়ে পড়ছি। বলেই তিনি আহসান সাহেবের পা জড়িয়ে ধরল। আহসান সাহেব চিৎকার করে নয়নের উদ্দেশ্যে বলে উঠল, নয়ন, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। ওর জন্য যথাযথ শাস্তি হয় তার ব্যবস্থা তুই করবি। এত বছর ধরে করে আসা সব অন্যায়ের শাস্তি পাবি ও। এক্ষুনি নিয়ে যাও ওকে। নয়ন পেশা একজন পুলিশ অফিসার, তাই আগে থেকেই নিজের ফোর্স তৈরি করে রেখেছিল। আহসান সাহেব বলার সাথে সাথেই নয়নের ইশারায় একজন এসে মোস্তফা সাহেবের হাতে হ্যান্ডকাপ পরালো। মোস্তফা সাহেবের কোনো আকতি মিনতি কেউ শুনল না। ফাহিম কিছু বলছে না। ওর মুখে ভয় আর অনুতাপের কোনো চিহ্ন নেই। ওর বাবাকে যে পলি ধরে নিয়ে যাচ্ছে সেদিকে ওর খেয়াল নেই। রিমা বেগম এতক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলেন। স্বামীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছেন দেখেও চুপ করে আছেন। তার বলার কিছুই নেই। আজ থেকে তার পরিচয় একজন অপরাধীর বউ। নানান ভাবনায় বুকের ভেতরটা যন্ত্রণা করছে। মোস্তফা সাহেবকে নিয়ে যাওয়ার সময় তিনি মোস্তফা সাহেবের সামনে এসে দাঁড়ালেন। কান্নারত স্বরে বলে উঠলেন, এর থেকে বড় কোনো শাস্তি হওয়া উচিত ছিল তোমার। তোমার বাপ ছেলে এত নিচে নেমে গেলে। আমাকে তো সারাদিন কথা শোনাতে আমি নাকি তারাকে সহ্য করতে পারি না। তারাকে তো আমি শুধু সহ্য করতে পারি না, ওর মুখে মুখে কথা বলে তাই। তারা তো আমার আপন কেউ না, আমার রক্তের কেউ না। আমি তারাকে সহ্য করতে পারি না বলে ওর খারাপ চাইনি কখনো, কোনোদিন চাইনি। কিন্তু তুমি তো বলতা তারা নাকি তোমার মেয়ে। তাহলে যাকে মেয়ে ভাবো তার সাথে এত নিচু কাজ কিভাবে করতে পারলা? মোস্তফা সাহেবের চোখ টলমল করছে। অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে উঠলেন, আমাকে ক্ষমা করে পারলে। যাওয়ার সময় তার আর সামনে পড়তেই হাত জোর করে অনুতাপের সুরে বললেন, এই অধম অপরাধীকে পারলে ক্ষমা করে দিস মা। তারা প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ করেই দাঁড়িয়ে রইল। মোস্তফা সাহেবকে নিয়ে যেতেই রিমা বেগম গিয়ে দাঁড়ালেন ফাহিমের সামনে। বললেন, তোকে আমার ছেলে ভাবতেও লজ্জা করছে। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? অবশ্য তোকে বা কি দোষ দেব? যার বাপ এতটা নোংরা মানসিকতার, সে ভালো হবে কি করে?
ফাহিম এতক্ষণের সবকিছুতে বেশ বিরক্ত। ও অপেক্ষা করছে কখন ওর আর তারার বিয়েটা শুরু হবে। চোখে মুখে বিরক্তিকর ভাবিনে বলল, ওফ মা, তোমার এসব আজারা পেঁচাল বাদ দাও। আর এখানে কি নাটক হচ্ছে? বাড়ি ভর্তি আত্মীয়-স্বজনদের সামনে কি নাটক শুরু করছো তোমরা? এতক্ষণ অনেক নাটক হয়েছে। এবার নাটকের হ্যাপি এন্ডিং হবে। যা হওয়ার হয়ে গেছে। এখন সবাই সব বাদ দাও। তারার আমার বিয়ে আজকেই হবে। কেউ আটকাতে পারবে না। ছেলের কথা শুনে রিমা বেগম প্রচণ্ড বিরক্ত হলেন। রাগে শরীর শিরচির করে উঠল তার। চেঁচিয়ে বললেন, তুই এত বড় অন্যায় করে এখনো মাথা উঁচু করে কথা বলছিস? মাথা নিচু করার মতো কোনো কাজ আমি করিনি তো মা। ফাহিমের কথা শেষ হতে না হতেই রিমা বেগম ফাহিনের গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। বললেন, একটা মেয়ের সম্মানে হাত দিয়েছিস তুই। মেয়েটাকে চরিত্রহীন প্রমাণ করেছিস। সবার সামনে এবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। এত কিছুর পরে বলছিস তুই কিছু করিসনি? কোন ধাতু দিয়ে তৈরি তুই? ফাহিমের মধ্যে কোন রকম হেলদোল দেখা গেল না। সে সোজাসাপটা উত্তর দিল, আমি তারাকে ভালোবাসি। যা করেছি সব ভালোবেসে করেছি। যা করেছি আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য করেছি। ব্যাস। রিমা বেগম ক্লান্ত হয়ে বসে পড়লেন। এ ছেলেকে বোঝানোর সাধ্য তার নেই। এবার মুখ খুলল তারা। ফাহিমের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে প্রশ্ন করল, ভালোবাসেন আমাকে, তাই না? ফাহিম অকপটে উত্তর দিল, হ্যাঁ ভালোবাসি। উত্তর শুনে তারা হাসল। পরক্ষণে ফাহিমের গালে থাপ্পড় বসিয়ে দিল। উচ্চস্বরে বলে উঠল, ভালোবাসেন? লাইক সিরিয়াসলি? যাকে ভালোবাসেন তার সম্মান নষ্ট করতে না, বাঁচাতে শিখতে হয় আগে। আপনার মতো নোংরা সাইকো মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে, অন্য কিছু না। আপনি আমার সাথে আমার পরিবার, আমার বাবার সম্মান নষ্ট করেছেন। আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না। কোনো দিন না। মৃত্যুর আগে অবধি আপনার দেওয়া প্রত্যেকটা কষ্টই আমি মনে রাখব। আপনার দেওয়া আঘাতটা আমার রুহ অবধি কাঁপিয়ে দিয়েছে। আমি ক্ষমা করলেও আমার রুহ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। কোনো দিন না। কথাগুলো বলতে বলতে তারা ডুকরে কান্না করে উঠল। হাঁটু ভেঙে নিচে বসে পড়ার আগেই একজোড়া শক্ত হাত ধরে ফেলল। যত্ন সহকারে বুকে টেনে নিল, মাথায় হাত রাখল। তারা যেন এই আশ্রয়টাই খুঁজছিল। আপন নির্পেষ স্বস্তি পেল। নয়নের বুকে তারাকে মাথা রাখতে দেখে ফাহিমের আখিজোড়া আগুনের ন্যায় ধারণ করল। ফাহিম হ্যাঁচকা টানে তারাকে সরিয়ে আনার চেষ্টা করল, কিন্তু তার পূর্বেই নয়ন ফাহিমের হাত ধরে ফেলল। শান্ত স্বরে বলল, আমার বউকে টাচ করার দুঃসাহস করিস না। ফলাফল খুব খারাপ হবে। বলেই ফাহিমকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ফাহিম রক্তচক্ষু নিয়ে চেঁচিয়ে বলল, তারা আমার। শুধু আর শুধুমাত্র আমার। আমার তারাকে এক্ষুনি ছেড়ে দে, নয়তো এখানে তুলকালাম হয়ে যাবে। নয়ন সাথে সাথে জবাব দিল, অনেক সিন ক্রিয়েট করেছিস। সবার সামনে আর সিন ক্রিয়েট করিস না। তারপর তারাকে শান্ত করে দাঁড় করালো। সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আপনাদের সবার সিনেমা দেখার টাইম এখানেই শেষ। আমাদের পারিবারিক ব্যাপার আপনাদের সামনে নিয়ে আসার কোনো রকম উদ্দেশ্য আমার ছিল না। শুধু এনেছি একটা মেয়ের সম্মানে যে কালি লেগেছে সেই কালির ডাকটা যেন একটু হলেও হালকা হয় তাই। আশা করি ভিডিওটা দেখে আপনারা সত্যি মিথ্যার পার্থক্য বুঝতে পেরেছেন। না বুঝলেও সমস্যা নেই। আপনাদের বোঝা না বোঝায় আমার বা আমার পরিবারের কিছু যায় আসে না। আর একটা কথা, তারা আমার বউ। এখন আমাদের কবে কোথায় বিয়ে হলো, কি করে হলো, এসব আপনাদের জানাতে ইচ্ছুক নই আমরা। যেতটুকু জানার দরকার জানিয়েছি। বাকিটুকু আমাদের পারিবারিক ব্যাপার। এবার আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। বলেই নয়ন জাহানারা বেগমকে ইশারা করলেন সবাইকে বিদায় করার জন্য। অতিথিরা সবাই চলে যেতেই ফাহিম খাবলে ধরল নয়নের কলার। চেঁচিয়ে বলে উঠল, তুই আমার তারাকে নিজের বউ বলে দাবি করিস কোন সাহসে? নয়ন হালকা হাসল। ফাহিমের থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিল। সজোরে থাপ্পড় বসালো ফাহিমের গালে। দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে লাগতে আসিস না। ফলাফল খুব খারাপ হবে। ভুলে যাস না আমি কে। তোর বাবা তার পাপের শাস্তি পেলেও তুই কিন্তু তার থেকে বড় অপরাধী। তোর শাস্তি কিন্তু এখনো বাকি। আমার বউয়ের সাথে নোংরামি করার অপরাধে আমি চাইলে তোকেও এক্ষুনি সারা জীবনের জন্য জেলে ঢুকাতে পারি। সারা জীবন জেলে বসে মরতে হবে। কিন্তু এটা আমি করব না। ছোট মামির বুক খালি করার মতো এতটা নিজ কাজ আমি কখনোই করব না। ছোট মামার নিজেকে শুধরে নিলে তাকেও সুন্দরভাবে বাঁচার জন্য সে সুযোগ দেওয়া হবে। আর তোকে কেন এখনো আমি কোনো শাস্তি না দিয়ে এখানে রেখেছি ভাবছিস তো? কথাটা শেষ করে নয়ন হাসল। ফাহিমের দিকে সামান্য ঝুঁকে নিচু স্বরে বলল,
তোর শাস্তিটা কোনো শারীরিক শাস্তি হবে না, তোর হবে মানসিক শাস্তি। ভালোবাসিস তো তার আগে, তাই না? সেই ভালোবাসার মানুষটাকে যখন আমার বুকে সুখে থাকতে দেখবি, তখন বুঝবি যে ভালোবাসা আসলে কি। আর আমার মতে মানসিক শাস্তির চাইতে বড় শাস্তি কিছু নেই। ফাহিম প্রত্যুত্তরে বলল, আমার তারাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না, বলে পাগলের ন্যায় আচরণ করতে লাগলো। তারার হাতটা শক্ত করে ধরল, বলতে লাগলো, এই তারা, এই, তুই তো আমাকে ভালোবাসিস বল। সেদিন তো নিজের মুখেই স্বীকার করলি, আমাকে বিয়ে করার জন্য রাজিও হয়েছিস। তোর কথায় আমি সেদিন বাবার সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। তোর জন্য আমি বাবাকে বিপদে ফেলেছি। এখন তুই আমাকে ঠকাতে পারিস না তারা, কিছুতেই পারিস না। ফাহিমের কথাগুলো কেমন অদ্ভুত শোনাচ্ছে, মনে হচ্ছে ও নিজের মধ্যে নেই। ফাহিমের চোখের কোণে স্পষ্ট অশ্রুর ছাপ। তারা কেমন মায়া হচ্ছে এই মানুষটার জন্য। এই মানুষটার অতিরিক্ত ভালোবাসায় মানুষটার কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেদিন তারাই ফাহিমকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ভুলিয়ে ভালিয়ে মোস্তফা সাহেবের রুমে পাঠিয়েছিল। মোস্তফা সাহেবের মুখ থেকে সত্যিটা বের করার জন্য ফাহিমকে রাজি করিয়েছিল। ফাহিম যখন তারার কথা মতো সবটা করছিল, তখনই তারা রুমের বাহিরে থেকে ভিডিওটা করে রেখেছিল। তারা সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। ফাহিমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে খুব শান্ত স্বরে বলল, আমাকে ক্ষমা করবেন ফাহিম ভাই, আপনাকে ঠকানোর কোনো রকম ইচ্ছে আমার ছিল না। কিন্তু আপনি আমার সাথে যেই অন্যায় করেছেন, তারপরে এই কাজটা করা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। আমার সাথে করা অন্যায়ের শাস্তি আমি আপনাকে দিব না, সবটা ওপরওয়ালা হাতে ছেড়ে দিলাম। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। ফাহিম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তারা ওর সাথে এভাবে তাহলে এই কয়েকদিন অভিনয় করেছে, কিছুতেই মানতে পারছি না। পাগলের মতো পুনরায় বলে উঠল, না তারা, তুই আমাকে ঠকাতে পারিস না। আমি তোকে অন্য কারোর সাথে মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি তারা, অনেক বেশি ভালোবাসি। তারা শান্ত স্বরে বলল, এখন আর আমাকে ভালোবেসে কোনো লাভ নেই। আমি এখন অন্যের স্ত্রী। বয়সে আমার স্বামী আপনার বড়, সেই হিসেবে আপনার বড় ভাইয়ের বউ আমি। ফাহিম মানতে পারল না। আচমকায় অদ্ভুতভাবে চিৎকার করা শুরু করল, কিছুতেই না, আমার দ্বারা অন্য কারো হতেই পারে না, কিছুতেই পারে না। বলতে বলতে কেমন একটা উন্মাদের মতো আচরণ করছে। চারদিকে যা পাচ্ছে তাই ফ্লোরে ছুঁড়ে মারছে। তারা ভয়ে নয়নের বাহু শক্ত করে ধরে রেখেছে। নয়ন তারাকে অভয়বাণীতে শুধালো, ভয় পাস না, আমি আছি তো। নয়ন আর ফাহিমের বন্ধু যারা সেখানে উপস্থিত ছিল, সবাই মিলে ফাহিমকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হুট করে সামনে থাকে একটা ফুলদানি দিয়ে নিজের মাথায় আঘাত করতে করতে বলতে লাগলো, আমার তারাকেই চাই, তারাকেই চাই আমার। রিমা বেগমকে ছেলের এই করুণ অবস্থা মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙে পড়ছেন বারবার। রুবিনা বেগম তাকে শান্ত করায় ব্যস্ত আছেন। তারা নয়নকে ভয়ার্ত স্বরে বলল, কিছু একটা করো প্লিজ, উনি তো মরে যাবে। রিমা বেগম দৌড়ে নয়নের কাছে এসে নয়নের হাত জোড়া আঁকড়ে ধরলেন। আকুতি ভরা কণ্ঠে বললেন, আমার ছেলেটাকে বাঁচা বাবা, আমার ছেলেটার এই কষ্ট যে আমি সহ্য করতে পারছি না, কিছু একটা কর। নয়ন এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না কি করে ফাহিমকে সামলাবে। তারার দিকে একবার অসহায় চাহনি নিক্ষেপ করল। তারা ইশারায় ভরসা দিল খানিকটা। নয়ন রিমা বেগমের হাত দুটো ধরে অভয়বাণীতে শুধালো, চিন্তা করো না মামি, বলেই নয়ন ফাহিমের দিকে এগিয়ে গেল। ফাহিমকে গিয়ে দুই হাতে শক্ত করে ধরল। চিৎকার করে বলতে লাগলো, কি করছিস তুই, মাথা খারাপ হয়ে গেছে? যে ভাগ্যে থাকে না তাকে হাজার চেষ্টা করেও পাওয়া যায় না, এই সহজ সত্যি কথাটা মানতে শিখ। তারা এখন আমার বউ, তুই হাজার চেষ্টা করলেও এখন আর তারাকে পাবি না। তারাকে যদি সত্যি ভালোবাসিস, তাহলে ওকে ভালো থাকতে দে। তুই এমন করলে তারা ভালো থাকবে না, অপরাধ বোধে ধুকে ধুকে মরে যাবে। সেটা তুই কি চাস? ফাহিম এতক্ষণে শান্ত হয়ে গেছে, কথাগুলো মন দিয়ে শুনল। যখনই নয়ন প্রশ্ন করল, তখন অসহায় চোখে তাকালো নয়নের দিকে, উত্তর দিল না। নয়নের মায়া হলো খুব, যতই হোক ভাই বলে কথা। ফাহিমের কপাল দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে, হাতে অজস্র দাগ হয়ে আছে, গালের এক সাইডে কেটে আছে। ফাহিমকে চুপ করে থাকতে দেখে নয়ন শান্ত স্বরে আবার প্রশ্ন করল, বল, তারা অপরাধ বোধে মরে যাক, সেটা কি চাস তুই? ফাহিম দুই দিকে মাথা নাড়াল, যার অর্থ না। নয়ন উত্তর পেয়ে বলল, তাহলে সব বন্ধ কর ভাই, নিজের জীবনটা নতুন করে শুরু কর। অন্তত মামের দিকে তাকিয়ে নিজেকে সামলে নে। দেখ, ওই মানুষটা কেমন দিশেহারা হয়ে পড়েছে, তুই ছাড়া তার আর কেউ নেই।
প্লিজ ভাই, নিজেকে সামলে নে। ফাহিম একবার নিজের মায়ের মুখ পানে তাকালো। রিমা বেগম পাগলের মতো আহাজারি করছেন। ফাহিম কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে ঢলে পড়ে যেতে লাগলো। কিন্তু তার পূর্বে সবাই মিলে ওকে ধরে ফেলল। নয়ন সবার সাহায্য নিয়ে ফাহিমকে রুমে নিয়ে গেল। ইমার্জেন্সি ডাক্তারকে কল করল। এদিকে রিমা বেগম অস্থির হয়ে কাঁদছেন। নয়ন তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। কান্না করো না মামি, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখছো তো, ফাহিম ঠিক হয়ে যাবে। আমরা ওকে একটা ভালো সাইকোলজিস্ট দেখাবো, দেখবে ও একদম সুস্থ হয়ে যাবে, ডাক্তার জানিয়ে গেল। ফাহিম অতিরিক্ত মানসিক চাপে জ্ঞান হারিয়ে ফেলেছে। একটা ভয়ানক ট্রমাতে আটকে গেছে। যত দ্রুত সম্ভব ভালো সাইকোলজিস্ট দেখাতে। রাত 12:10। পুরো বাড়ি জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। যেই বাড়িটা সবসময় হাসি আড্ডায় মেতে থাকত, আজ সে বাড়িটাই শূন্যতায় ভরপুর। সবার ওপর দিয়ে অনেক বড় ধকল গেছে। আহসান সাহেব পুরো ঘটনায় অনেক ভেঙে পড়েছেন। তনয়ের শ্বশুরবাড়ি ফিরে গেছে। রিমা বেগম ছেলের রুমে অপেক্ষা করছেন ছেলের জ্ঞান কখন ফিরবে সেই আশায়। তার আর নয়নের বিয়েটা কি করে হয়েছে সেটাও সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক হলে ওদের বিয়েটা সামাজিকভাবে দেওয়া হবে। তারা সারাদিনের ধকল সেরে গোসল করেছে কিছুক্ষণ আগে। মাথাটা ভীষণ ধরেছে, ভেজা চুল দিয়ে এখনো পানি পড়ছে। তারা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ভাবছিল। জীবন কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে কেউ বলতে পারবে না। হুট করে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখল। অতি চেনা, অতি আপন মানুষটার ছোঁয়া পেতেই তারার শরীরে সব অশান্তি অস্বস্তি কেটে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটল। শরীর ভালোবাসার শিহরণ বয়ে গেল। শরীর বুঝিয়ে ছোঁয়ার অপেক্ষায় ছিল এতক্ষণ। তারা চুপচাপ দাঁড়িয়ে রইল আগে নেয়, নড়াচড়া করল না। খুব করে মানুষটাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জমেছে মস্তিষ্কে। ইচ্ছাগুলো শিরায় শিরায় ছড়িয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। তারা নয়নের হাত দুটো নিজের পেটের ওপর রাখল। নয়নের হাতের উপর নিজের হাত দিয়ে চেপে রাখল। নয়ন হাতটা সরিয়ে নিল মুহূর্তেই। তারা তা দেখে খানিকটা অবাক স্বরে জিজ্ঞেস করল, সরালে কেন? ভালো লাগছিল এভাবেই। নয়ন উত্তর দিল না। তারার জামার ভেতর দিয়ে হাত ঢুকালো। তারার অনাবৃত পেটে হাত রাখল। সঙ্গে সঙ্গে তারা কেঁপে উঠল। এই প্রথম নয়ন তাকে এত গভীরভাবে ছুঁয়েছে। এবার নয়ন তারার ঘাড়ে মুখ ডুবালো। সেভাবে বলল, তোর শরীরের ঘ্রাণটা আমাকে মাতাল করে দেয় রে তারু। তারা আবেশে চোখ বন্ধ করে আছে। উত্তর দিল না কোনো। নয়ন তারার ঘাড়ে গভীরভাবে চুমু এঁকে দিল। পেটের ওপর থাকা হাতের বাঁধনটা আরো শক্ত হলো। তারাকে এবার নিজের দিকে ঘুরিয়ে নিল। রেলিংয়ের সাথে তারার পিঠ ঠেকল। নয়ন তারার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল বেশ কিছু সময়। বেলকনিতে থাকা লাইটের আবছা আলোয় তারার মুখটা বেশ স্নিগ্ধ লাগছে। তারা হালকা গোলাপি রঙের ঠোঁটজোড়া নয়নকে মারাত্মকভাবে টানছে। তারার দিকে খানিকটা ঝুঁকে ফিসফিস করে বলল, তোর ঠোঁট দুটো খেয়ে ফেলতে ইচ্ছে করছে রে তারু। তারা ফট করে চোখ খুলো। চোখ মুখ কুচকে বলে উঠল, নির্লজ্জ, তুমি এত নির্লজ্জ হয়ে গেছো। নয়ন ভাবলেশীনভাবে উত্তর দিল, অন্য মেয়েকে বলছি নাকি? আমার বউকে বলেছি। আমার বউ তুই, যা খুশি বলতে পারি, আবার করতেও পারি। শেষের কথাটা বলে ঠোঁট চেপে হাসল। তারা সেই হাসির দিকে চেয়ে লজ্জা পেল বেশ। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নয়ন হাত তারার অনাবৃত পেট ও কোমর জুড়ে বিচরণ করছে। ক্ষণে ক্ষণে তারা কেঁপে উঠছে। নয়ন তারার কপালে আলতো করে চুমু খেল। তারার দুই গালে হাত রেখে নরম স্বরে বলতে লাগল, অনেক ঝড়ঝাপটা চলে গেছে আমাদের ওপর দিয়ে। ওপরালার অশেষ রহমতে তুই এখন আমার বউ। আমি তোকে হারিয়ে ছন্ন ছাড়া দিশেহারা হয়ে যেতাম রে। দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসতে পারতাম না। আর না কাউকে ভালোবাসা, বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব হতো না। ভালোবাসার ওপর আমার এক আকাশসম অভিযোগ জমে গিয়েছিল। মায়ের মুখের দিকে তাকিয়ে তবুও শক্ত ছিলাম। আমার মায়ের তো আমি ছাড়া কেউ নেই। নয়নের গলা আটকে আছে। তারা চেয়ে আছে নয়নের দিকে। নয়ন পুনরায় বলতে লাগলো, তুই যখন ফাহিমকে ভালোবাসার কথা স্বীকার করলি, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি ভেতর থেকে মারা যাচ্ছি। আমার দম বন্ধ হয়ে আছে। আমার সময় মনে হচ্ছিল ফুরিয়ে আসে। আ আর কিছু বলার আগেই তারা নয়নের মুখ চেপে ধরল। আটকে উঠে বলল, এসব আর বলো না। এতদিন যা হয়েছে সেসব আমাদের অতীত ছিল। অতীত ভেবে কেন ভবিষ্যৎকে নষ্ট করছো? ভেবো না, সব ভুলে যাও। আমি ভুলিয়ে দেব। আমি আছি তো, তোমাকে আগলে রাখবো। কখনো ভেঙে পড়তে দেব না, কখনো না। তুমি চিন্তা করো না। তোমার তারও যতদিন নিঃশ্বাস নেবে ততদিন তোমারও থাকবে। নয়নের প্রিয় তারা হয়ে
নয়নের আকাশে বিচরণ করব অনন্তকাল অবধি। নয়নের ঠোঁটে হাসি ফুটল। তারাকে আলতো করে নিজের বুকের সাথে আগলে নিল। তারাও শক্ত করে ধরল নয়নকে। এই বুকের বাপাশে তারার শান্তি। এই সময়টা এখানেই থেকে যাক। দুটি অশান্ত হৃদয় মিলেমিশে একাকার হয়ে শান্ত হচ্ছে। ভালোবাসা শব্দটা হয়তো সহজ, কিন্তু কাউকে ভালোবেসে তার সব পরিস্থিতির তার পাশে থেকে ভরসা, সাহস দিয়ে তাকে আগলে রাখা কঠিন। ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরে রাখা কঠিন। সবাই এই কঠিন কাজটা করতে পারে না। আর যে এই অসাধ্য সাধন করতে পারে, সেই প্রেমিক পুরুষ। নয়ন পেরেছে এই অসাধ্য সাধন করতে। পেরেছে ভালোবাসার মানুষটাকে কঠিন পরিস্থিতিতে আগলে রাখতে। সময় বহমান, নিজের স্রোতে বয়ে চলে। সেদিনের পর কেটে গেছে বেশ কিছুদিন। সময়, মুহূর্ত, আধার কাটিয়ে সবার জীবন আলোকিত হয়েছে। আজ নয়ন আর তারার বিয়ে। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝিকমিক করছে। সবার মুখে হাসি বিরাজমান। ফাহিম এখন বেশ সুস্থ, শান্ত। নিজের ভুলগুলো বুঝতে পেরে বেশ কয়েকবার ক্ষমা চেয়েছে সবার কাছে। নয়নার তারা মিলে ফাহিমকে সুযোগ দিয়েছে সুস্থভাবে বেঁচে থাকার। যদি কোনো মানুষ ভুল করার পর নিজেই নিজের ভুলটা বুঝতে পারে, অনুতপ্ত হয়, তাহলে তাকে শেষবার একটা সুযোগ দেওয়া অবশ্যই উচিত। ফাহিমও নিজের জীবনটাকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছে। এটা সে কিছুতেই নষ্ট হতে দিবে না। তার মায়ের জন্য হলেও তাকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে। নিজের জীবনের সাথে সাথে মায়ের জীবনটাকে রঙিন করে সাজিয়ে তুলবে। নয়নার তারার বিয়ের আয়োজন ফাহিম একা হাতেই করেছে। সব দিকে তার সে কি খেয়াল। তারার ভাইয়ের দায়িত্ব পালন করছে সে। বলতে বলতে সেই খুশির লগ্ন চলে এলো। নয়ন বর্ষে যে অপেক্ষা করছে তার প্রিয় তারার জন্য। নয়নের পাশে ওর বন্ধুরা মিলে মজা নিচ্ছে। হুট করে চোখ সামনের দিকে যেতেই নয়নের মুখটা হা হয়ে যায়। বসে যে এগিয়ে আসছে তারা। পাশে তনয়া হাসতে হাসতে ইশারায় জিজ্ঞেস করছে, কেমন লাগছে? নয়ন বুকে হাত দিয়ে সুরে সুরে বলে উঠল, জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। বলেই পেছনে ঢলে পড়তেই ওর সব বন্ধুরা মিলে ওকে ধরে ফেলল। মুহূর্তেই খিলখিল হাসিতে পুরো বাড়ি মেতে উঠল। তারা মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখি আর বাঁচি না বাপু। তারাকে কেউ বসতে বলার আগেই তারা নয়নের পাশে বসে পড়ল। নয়নের বাহু শক্ত করে আঁকড়ে ধরল। তা দেখে তনয়া মজা করে বলল, তোর কি লজ্জা শরম নেই রে তারা? এতগুলো মানুষের সামনে হাত ধরে বসে আছিস। তারা ভ্রুকুচকে তাকালো তনয়ের দিকে। ভাবলেশীনভাবে উত্তর দিল, ও মা, লজ্জা থাকবে কেন? আমি কি পরপুরুষকে ধরেছি? আমি আমার জামাইকে ধরছি। শুধু হাত কেন, আরো অনেক কিছুই ধরতে পারি। দেখাবো? তারার মুখে এমন কথা শুনে নয়নের বন্ধুরা সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ছে একে অপরের গায়ে। আর তনয়া বেশ লজ্জা পেল। আমতা আমতা করে অন্যদিকে পা বাড়ালো। সেদিকে চেয়ে তারা ঠোঁট চেপে হাসল। নয়ন তবদা খেয়ে বসে আছে। পাশ থেকে কোনো রকম সারা শব্দ না পেয়ে তারা নয়নকে ধাক্কা মেরে বলে উঠল, তোমার আবার কি হলো? তবদা খেয়ে আছো নাকি? নয়ন অবিশ্বাস্য সুরে বলল, তুই কি ইদানিং বেশি নির্লজ্জ হয়ে গেছিস? তারা বিরক্ত হলো বেশ। নয়নের পাঞ্জাবির কলার চেপে ধরে নয়নের বেশ ঝুঁকল। দুজনের নাকে নাক ঘষার উপক্রম। দুজনের ঠোঁটের মাঝে অল্প বিস্তর ফাঁকা। নয়ন বেশ ঘাবড়ে গেল। তারা এবার নয়নের চোখে চোখ রেখে রাগ নিয়ে বলল, তোমার জন্য শুধু নির্লজ্জ কেন, সব হতে রাজি। আর একবার যদি আমাকে নির্লজ্জ বলো, তাহলে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব নির্লজ্জ কাকে বলে, তাও সবার সামনে, বুঝেছ? বলেই নয়নকে হালকা ধাক্কা মেরে ছেড়ে দিল। নয়নের অবস্থা দেখে ওর বন্ধুরা বেশ মজা নিচ্ছে। সাথে তারাও তাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। বাড়ির সবাই বিয়ের আসরে উপস্থিত হতেই আহসান সাহেব কাজীকে হুকুম করলেন বিয়ে শুরু করার জন্য। ঠিক তখনই নয়ন সবার উদ্দেশ্যে বলে উঠল, এই মুহূর্তে বিয়েটা হবে না। নয়নের মুখে একথা শুনে তারার বুকটা কেঁপে উঠল। বিষয়ের চোটে আখিজোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বাড়ির সবাই অবাক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে আছে। ফাহিমও বেশ অবাক। সবার পেছনে দাঁড়িয়ে আছে নিশ্চুপে। হুট করে এমন কথা কানে যেতেই অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল সবাই। জাহানারা বেগম গর্জে উঠে প্রশ্ন করলেন, কি বলছিস তুই? নয়ন সবার দৃষ্টি পরখ করে হেসে ফেলল। বলল, আরে আরে শান্ত হও, আমার কথাটা শেষ করতে দাও। আমি বলেছি এই মুহূর্তে বিয়েটা হবে না, কয়েক মুহূর্ত পরে হবে। কারণ আমার সবাইকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। এবার যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। তারা তো সহ্য করতে না পেরে ধুম করে কিল বসিয়ে দিল নয়নের পিঠে। রেগে মেগে বলে উঠল, একেবারে সব কথা বলতে পারো না? থেমে থেমে কথা বলো কেন? হাম্বার মতো বলদ পোলাপাইন।
অসভ্য একটা। তারার কথা শুনে সবাই হেসে ফেলল। নয়ন সেই মুহূর্তে তারার কানে ফিসফিস করে বলল, এভাবে রেগে যেও না বউ, রাগলে তোমাকে দারুণ লাগে। লাল টমেটো খেয়ে ফেলতে ইচ্ছে করেছে এক্ষুনি, কিন্তু আমি তো এখন খাবো না, রাতে খাবো। তারা নয়নের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই নয়ন আমতা আমতা করে বলল, আই মিন আদর খাবো। পর মুহূর্তে দুজনেই হেসে উঠল। নয়ন এবার বলে উঠল, সবাই 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বলে বাইরে বেরিয়ে গেল। মিনিটের মাথায় সাথে মোস্তফা সাহেবকে নিয়ে ভেতরে ঢুকল। নয়নের সাথে সবাই মোস্তফা সাহেবকে দেখে অবাক হলো বেশ খানিকটা। আহসান সাহেব রেগে গিয়ে প্রশ্ন করলেন, ও এখানে কেন? মোস্তফা সাহেব নয়নের দিকে একবার অসহায় চোখে তাকালেন, পরক্ষণে মাথা নিচু করে ফেললেন। নয়ন আহসান সাহেবের সামনে এসে বলতে শুরু করলো, দেখো মামু, প্রত্যেকটা আসামির একটা করে ভালো হওয়ার সুযোগ পাওয়া উচিত। ফাহিমকে তো আমরা সবাই ক্ষমা করে দিয়ে বুকে জড়িয়ে নিয়েছি, তাহলে ছোট মামুকে কেন আলাদা করে দিব? তারা দুজনে কিন্তু সমান অপরাধী। ফাহিম যেমন নিজের ভুল বুঝতে পেরেছে, ঠিক তেমনই ছোট মামু নিজের ভুল বুঝতে পেরেছে। তার অপরাধের জন্য যথেষ্ট শাস্তিও পেয়েছে। আর তার শাস্তি তার প্রাপ্য নয়, তাকে ক্ষমা করে দাও। আমরা সবাই আবার একসাথে বাঁচব। আবার আগের মতো এ বাড়িতে হৈহুল্লোড় হবে, হাসি আনন্দে মেতে থাকবে। আমি জানি তুমি নিজেও ভালো নেই। আদরের ভাইকে কারাগারে বন্দিদশায় দেখে তোমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। তাই বলছি, ক্ষমা করে দাও মামু, বুকে জড়িয়ে নাও তোমার আদরের ভাইকে। আবার আমরা সব ভুলে নতুন করে বাঁচি, চলো। নয়নের কথা শেষ হতেই মোস্তফা সাহেব এসে আহসান সাহেবের পায়ে পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, ভাইজান, আমারে একটা সুযোগ দাও, আমারে ক্ষমা করে দাও। শেষবারের মতো আমার একবার বিশ্বাস করো, আমারে মাফ করে দাও ভাইজান। আহসান সাহেবের চোখের কোণে পানি। সত্যিই তো, মোস্তফা সাহেবকে তিনি ছোট থেকে কত আদর স্নেহ দিয়ে ভালোবেসে বড় করেছেন। সে ভাইকে এভাবে কাঁদতে দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। উঠিয়ে দাঁড় করালেন। কান্নারত স্বরে বললেন, যতই হোক তুই তো আমার রক্তের ভাই, তোর থেকে মুখ ঘুরিয়ে থাকি কিভাবে? আয় ভাই, বুকে আয়। বলে তিনি বুকে জড়িয়ে ধরলেন ভাইকে। দুই ভাইয়ের মাঝে সব অভিমান, রাগ ধুয়ে মুছিয়ে পরিষ্কার হয়ে গেল। আহসান সাহেব এবার ফাহিমকেও ডাকলেন। ফাহিম এসে ওনাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরল। পরিবারের সবার মুখে আজ খুশির বিচরণ, সবার চোখে আনন্দ অশ্রু। কিছুক্ষণ পর ফাহিম ওনাদের ছেড়ে গিয়ে নয়নের সামনে দাঁড়ালো। নয়নের হাত দুটো ধরে বলল, আমাকে ক্ষমা করিস ভাই, তোকে আর তারাকে অনেক আঘাত দিয়েছি, অপমান করেছি, অনেক অন্যায় করেছি তোদের সাথে। জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, তবুও বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। নয়ন শুধু হাসি মুখে বলল, আমার ছোট ভাই তো তুই। ছোট ভাই যদি কোনো ভুল করে, ভাই হিসেবে আমার উচিত সেটা সংশোধন করে দেওয়া, ভুলগুলো ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেওয়া। বলেই ফাহিমকে জড়িয়ে ধরলেন। ফাহিম যেন আজ কিছুটা হলেও অপরাধবোধ থেকে মুক্তি পেল। রিমা বেগমের বুকের ভেতর থেকে একটা বড় পাথর সরে গেল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সবাই। বাড়িটাকে আবার আগের মতো হাস্যজ্জ্বল দেখে তারার বড্ড আনন্দ লাগছে। সবার চোখে পানি দেখে তারা এবার চেঁচিয়ে বলে উঠল, আমার বিয়েটা কি তোমরা দিবে না? আমার তো আর তর সইছে না, আমি বিয়ে করব। তাড়াতাড়ি বিয়ে দাও আমার। তারার কথা শুনে সবাই হেসে ফেলল। তনয়ের স্বামী আকাশ হাসতে হাসতে এগিয়ে এসে বলল, আরে বাহ, আমার শালিকা দেখে বিয়ে পাগলি হয়ে গেল। কি ব্যাপার হ্যাঁ? প্রত্যুত্তরে তারা লজ্জামাখা হাসি উপহার দিল। আকাশ পুনরায় ফিসফিস করে বলল, বুঝি বুঝি, সব বুঝি আমি। শালাবাবুকে কাছে পাওয়ার জন্য মন উন্মাদ হয়ে আছে, তাই না? তারা কোমরে হাত দিয়ে রাগের দৃষ্টি নিক্ষেপ করল। তা দেখে আকাশ হেসে নয়নের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি বিয়েতে বসো শালাবাবু, তোমার বইয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আকাশের কথা শেষ হতে সবাই উচ্চস্বরে হেসে উঠল। নয়ন আর তারা আবার পাশাপাশি বসল। কাজী পড়ানো শুরু করলো। কবুল বলার সময় তারা একদমই 3বার কবুল বলে ফেলল। বিয়েটা সম্পূর্ণ হতেই নয়ন তারার কানে কানে বলল, তোমাকে কাছে পাওয়ার নিশা জাগছে খুব। তারা মুচকি হাসল, ঠোঁট চেপে হেসে বলল, রেডি থাকো যান, তোমার কাছে পাওয়ার নিশা কাটিয়ে দেব। বলেই চোখ টিপ মারল। সামনেই বাড়ির সবাই নাচানাচি করছিল। এবার তারা গিয়েও যোগ দিল সেখানে। মুঝে সাজানকে ঘর জানা হে গানে খুব সুন্দর করে নাচল। অনুষ্ঠানের পর্যায়ে শেষ হতে হতে রাত হয়ে গেল। সবাই মিলে তারা আর নয়নের জন্য বাসর সাজিয়ে রেখেছিল। পারিবারিক বন্ধনটা আবার আগের মতো শক্ত সুতোয় বাঁধা পড়ল।
ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে চলছে। তারা বসে অপেক্ষা করছিল নয়নের জন্য। সবাই চলে যেতে কয়েক মিনিটের মাথায় নয়ন ভেতরে ঢুকলো। নয়নকে দেখে তারা খাটের থেকে নেমেই রাগী স্বরে জিজ্ঞেস করলো, এই আসার সময় হলো তোমার? নয়ন হেসে বলল, আমাকে কাছে পাওয়ার নেশা দমিয়ে রাখতে পারছো না জান? তারা হাসল। নয়নের গলায় দুই হাত ঝলিয়ে বলল, একদম না। নয়ন হেসে তারার কোমরে হাত দিল, নিজের সাথে তারাকে মিশিয়ে নিল। তারার নাকে নাক ঘষতে ঘষতে বলল, তাহলে চলো, তোমার নেশা কাটিয়ে দিই। তারা উত্তর দিল না। কোনো এক সুখের আবেশে চোখ বন্ধ করে নিল। নয়ন তারার কপালে চুমু এঁকে বলল, আমাদের জীবনের সব তিক্ততা ভুলে চলো, হারিয়ে যায় সুখের অতলে। যাবে আমার সাথে, প্রিয় নয়নতারা? তারা চোখ বন্ধ করেই রইল। ঠোঁটের কোণে হাসিটা বিস্তর ছড়িয়ে গেল। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল নয়নকে। মুহূর্তটা শুধুই ভালোবাসার। দুটি হৃদয়ের পূর্ণতার মুহূর্তগুলো সব থেকে দারুণ। নয়ন তারাকে এবার কোলে তুলে নিল। বিছানায় ওপর রেখে তারার ঠোঁটে গভীরভাবে চুমু খেল। তারার হাত দুটো নয়নের পাঞ্জাবি শক্ত করে ধরে আছে। নয়ন এক এক করে তারার গহনাগুলো খুলে ফেলল। শাড়ির থেকে সেফটি পিনগুলো খুলে রাখল। তারপর নিজের গায়ের পাঞ্জাবিটা খুলেই মুখ ডুবালো তারার গলায়। হারিয়ে গেল দুজন সুখের অতল গভীরে, যেখানে শুধুই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে নতুন করে। ভালোবাসার পূর্ণতায় দুটো হৃদয় মন মিশে একাকার হয়ে গেছে। সব বাধা পেরিয়ে আজ তারা জয়ী। নিজেদের ভালোবাসা দিয়ে সব যুদ্ধ জয় করেছে। সময়টা এখানেই থেমে যাক। ভালোবাসার ছোঁয়ায় দুটি মন উন্মাদ হয়ে আছে আজ। দুনিয়ার কোনো কিছুতেই তাদের মন নেই। তারা আজ সুখের নেশায় ব্যস্ত। তাদের এই সুখ অনন্তকাল অবধি থাকুক, এই প্রার্থনা। পরিশেষে ভালোবাসার সুন্দর সঠিক মানুষকে পেলে। সমাপ্ত।